নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি ইনসাইড স্টোরি আর এমন একটি জ্বলন্ত আর অত্যন্ত সংবেদনশীল বিষয়ের পুরো আমলনামা খুলতে যাচ্ছি, যা দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে শুরু করে ঢাকার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একটা সময় ছিল যখন ভারত তার প্রতিবেশীদের সাথে কেবল বড় ভাইয়ের মতো নম্রতা, কূটনৈতিক শিষ্টাচার এবং সব চলে মার্কা মনোভাব নিয়ে আচরণ করত। আমরা দশকের পর দশক ধরে বরদাস্ত করেছি, আমরা সহ্য করতাম, আমাদের সীমান্ত অতিক্রম করা হতো আর দিল্লিতে বসে থাকা সরকারগুলো কেবল শান্তির পায়রা ওড়াতো। আমাদের এই নীরবতাকে, আমাদের সেই সহনশীলতাকে আমাদের দুর্বলতা মনে করে নেওয়া হয়েছিল তাদের তরফ থেকে। কিন্তু আজ সময়ের চাকা পুরোপুরি ঘুরে গেছে। আজ দিল্লির মসনদে এমন সরকার বসে আছে যার অভিধানে নম্রতা, তোষণ আর ভোট ব্যাংকের চেয়ে রাষ্ট্রনীতি, রাষ্ট্রধর্ম এবং জাতীয় সুরক্ষা অনেক বেশি গুরুত্ব পায়। আজ আমরা বিস্তারিত আলোচনা করব ভারত ও বাংলাদেশের সম্পর্কে আসা সেই ঐতিহাসিক ভূকম্পনের আর সেই কঠোর, নিখুঁত ও নির্মম প্রহারের, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জুটি মিলে নির্ধারণ করেছে। সিটবেল্ট শক্ত করে বেঁধে নিন, কারণ আজকের এই এক্সক্লুসিভ আর বিস্তারিত রিপোর্ট আপনাকে একটি ভাবতে বাধ্যই করাবে যে পর্দার আড়ালে কীভাবে ছক সাজানো হচ্ছে এবং কিভাবে ভারত তার প্রতিবেশীদের সাথে অত্যন্ত কঠোর ভাষায় তাদের সীমানা আর তাদের দায়বদ্ধতা মনে করে দিয়েছে। আপনারা সবাই ইতিহাসের সাথে ভালোভাবে পরিচিত। 1971 সালে সেই সময়টার কথা স্মরণ করুন, যখন ভারত নিজেই জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশকে পাকিস্তানের জুলুম, অত্যাচার আর অমানবিক বর্বরতা থেকে স্বাধীন করে এনেছিল। আমরা আমাদের রক্ত ঝরিয়েছি, আমাদের বীর জওয়ানদের প্রাণ দিয়েছি, কিন্তু নিজেদের রাজকোষ খালি করেছি এবং কি আমাদের সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে একটি স্বাধীন দেশের বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছি। কিন্তু সেই ঐতিহাসিক উপকার, সেই রক্তের সম্পর্কের প্রতিদান কি আমাদের অনুপ্রবেশ সীমান্ত, ভয়ডরহীন চোরাচালান, জাল নোটের কালো কারবার, অস্ত্রের পাচার আর সবচেয়ে বিপজ্জনক আমাদের সীমান্তবর্তী রাজ্যগুলোর জনসংখ্যা মানে ডেমোগ্রাফি পরিবর্তনকে রূপে পাওয়া উচিত? আপনারা নিজের বুকে হাত রেখে ভাবুন তো, ভারত কি এই সব কিছুর জন্যই তা করেছিল? একদমই নয়। আর ঠিক এই কথাটিই তো, এই তেতসত্যটি অমিত শাহ আর নরেন্দ্র মোদী আজ কূটনীতির রুদ্ধদ্বার কক্ষে আর সংসদের উন্মুক্ত মঞ্চে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে। গত কয়েক দশক ধরে যেভাবে ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছিল, যেভাবে আমাদের সার্বভৌমত্ব সীমান্তকে একটি খোলা বাজার এবং রাজনৈতিক ফায়দালোটার উপায়ে পরিণত করা হয়েছিল, তা দেখে এখন স্বরাষ্ট্র মন্ত্রক আর প্রধানমন্ত্রী কার্যালয় এমন এক অবৈধ চক্রব্যূহ, এমন এক ফুলপ্রুফ ব্লুপ্রিন্ট তৈরি করেছে, যা দেশের ভেতরে বসে থাকা দেশদ্রোহী আর সীমান্ত উপরে বসে থাকা শত্রু উভয়েরই কিন্তু রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই কৌশলের অধীনে নেওয়া সবচেয়ে বড় আর সবচেয়ে কঠোর সিদ্ধান্তটি হলো আমাদের সীমান্তের নিরাপত্তাকে কেন্দ্র করে আনা আমূল পরিবর্তন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি তার কঠোর, স্পষ্ট এবং কোনো প্রকার তোষমোদহীন সিদ্ধান্তের জন্য পরিচিত, তিনি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফকে পুরোপুরি ফ্রি হ্যান্ড অর্থাৎ অবাধে ছাড় দিয়েছেন। আপনার একটু পিছন ফিরে তাকালে সেই 15 সময়ের কথাগুলো দেখুন, কেননা 15তে কী হয়েছিল। সেই পুরনো সময় এমন একটা গেছে যখন অনুপ্রবেশকারীরা তারের বেড়ার নিচ দিয়ে, ঘন জঙ্গলের আড়াল দিয়ে কিংবা নদীর সেই সমস্ত বিপজ্জনক পথ দিয়ে রাতারাতি ভারতে ঢুকে পড়েছে, যেখানে বেড়ে দেওয়া অসম্ভব ছিল। বিএসএফ জওয়ানদের ওপর নির্ভয়ে গবাদি পশু চোরাচালানকারীরা বোমা ছুড়তে হামলা করত, আর আমাদের জওয়ানরা হাতে রাজনৈতিক চাপ আর জটিল আইনি প্যাচে বাধা থাকতো। তাদের গুলি চালানোর আগে 100 বার ভাবতে হতো। কিন্তু এখন সেই পুরো গেম 180 ডিগ্রি বদলে গেছে। এখন নর্থ ব্লক থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি স্পষ্ট আর অত্যন্ত কঠোর নির্দেশ হলো জিরো টলারেন্স নীতিকে গ্রহণ করতে হবে। কেউ অবধি অবৈধভাবে ভারতের সার্বভৌমত্ব সীমান্তে প্রবেশের দুঃসাহস দেখায়, তবে তাকেই তার ভাষায় তার হিংসাত্মক ভঙ্গিতে উপযুক্ত জবাব দেওয়া হবে। এই নতুন নীতির প্রভাব এটাই যে আজ সীমান্তে সেই ভয়ানক নীরবতা বিরাজ করছে, যা যে কোনো অনুপ্রবেশকারী মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট। বিএসএফের এখতিয়ার সীমান্তের ভেতরে 50 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তারা সীমান্তের ভেতরের অংশ পর্যন্ত অনুপ্রবেশকারী, চোরাচালানকারী এবং দেশবিরোধী উপাদানগুলোকে তাড়া করতে পারে এবং তাদের আস্তানা থেকে ধরে ফেলতে পারে। এখন তো সীমান্তে শুধু তারের বেড়া নয়, বরং স্মার্ট ফেন্সিং লাগানো হয়েছে। যেখানে নদী রয়েছে, জলাভূমি রয়েছে, সেখানে আবার থার্মাল ইমেজিং ক্যামেরা, আন্ডার ওয়াটার সেন্সার, লেজার ওয়াল এবং 24 ঘন্টা নজরদারি করার মতো হাইটেক ড্রোন মোতায়েন করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা পাখিও যদি সীমান্ত পার করার চেষ্টা করে না, তবেও সে রাডারের নজর এড়াতে পারবে না। এবার আসি সেই দ্বিতীয় সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক, যা পুরো রাজনীতির ভিতকে এখন কাঁপিয়ে দিয়েছে আর বিরোধীদের কালঘাম ছুটিয়ে দিয়েছে। আর সেটা হলো সিএ, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়া আর দেশ জুড়ে এনআরসির ধেয়ে আসা আতঙ্ক। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের ভেতরে বুক চিতিয়ে বিরোধীদের চোখের দিকে চোখ রেখে একবারে অনার কথায় বলেছিল,
যে আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতের সম্পদ, এখানকার কর্মসংস্থান, এখানকার জমিতে ডাকাতি করতে দেব না। এই কথাটি এখন এই নতুন সরকারের জন্য পাথরের দাগের মতো পাকা সত্য হয়ে উঠেছে। ভারত কোনো সরাইখানা বা ধর্মশালা নয়, যার যখন খুশি যেখান থেকে ইচ্ছা হলো সীমান্তে পার হয়ে চলে এলো আর এখানে নিজের বাক্স পেটরা নিয়ে বসে পড়ল। সরকার নিজের অবস্থান একদমই স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশ বা যে কোনো প্রতিবেশী দেশ থেকে যে কোনো সংখ্যালঘু, তা সে হিন্দু হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা যদি ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে নিজের প্রাণ বাঁচাতে ভারতের শরণাপন্ন হয়, তবে এই মহান দেশ তাদের বুকে টেনে নেবে, তাদের পূর্ণ সম্মান ও অধিকারের সাথে নাগরিকত্ব দেবে, কারণ এটি আমাদের সভ্যতার মূল সংস্কার। কিন্তু কান খুলে শুনে রাখুন, যে সমস্ত লোক কেবলমাত্র আর্থিক লোভের জন্য কোনো গোপন আন্তর্জাতিক এজেন্ডার অধীনে অথবা ভারতের জনসংখ্যাগত কাঠামো অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দেওয়া এক সুপরিকল্পিত উদ্দেশ্য নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে না, তাদের বেছে বেছে একে একে ফেরত পাঠানো হবে। আর এটি তো কেবল একটি রাজনৈতিক ভাষণ বা নির্বাচনী জুমলা নয় বন্ধুরা, বরং এর জন্য বাস্তবে যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া তৈরি করা হচ্ছে তা ঢাকায় বসে থাকা ক্ষমতার শীর্ষকর্তাদের কাছেও একটি অত্যন্ত কঠোর আর স্পষ্ট বার্তা পাঠিয়ে দিয়েছে। আপনারা একটু সেই সাধারণ ভারতীয়দের কষ্ট বোঝার চেষ্টা করুন, যারা আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়ের মতো সীমান্ত রাজ্যগুলোতে বসবাস করেন। বছরের পর বছর ধরে তারা নিজের চোখের সামনে নিজের গ্রাম, নিজের মফস্বল আর শহরগুলো পুরো ছবি আর ভাগ্য বদলে যেতে দেখেছে। তারা নিজের চোখে দেখেছেন কিভাবে একটি বিশেষ সম্প্রদায়ের অবৈধ লোকজন রাতারাতি ট্রাকে করে চলে আসে, রাতারাতি বস্তি গড়ে ওঠে এবং তারপর একটি সুপরিকল্পিত উপায়ে তারা স্থানীয় সম্পদ, জমিজমার, কর্মসংস্থান দখল করে নেয়। এর ফলে কেবল সেখানকার ভূমিপত্র বা মূল বাসিন্দা অধিকার ছিনিয়ে নেওয়া হয় না, বরং সেখানকার আইন শৃঙ্খলা, স্থানীয় সংস্কৃতি এবং সামাজিক টানাপোড়েন পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যায়। মোদি ও শাহের জুটি সাধারণ ভারতীয়দের মনে এই গভীর কষ্ট আর আতঙ্ক শুধু বোঝায়নি, বরং তারা স্থায়ী চিকিৎসাও শুরু করে দিয়েছে। তারা তোষণের সেই নোংরা ঘৃণ রাজনীতিতে সবচেয়ে মারাত্মক আঘাত এনেছে, যেখানে কিছু রাজনৈতিক দল সামান্য ভোটে লোভে ক্ষমতার মালাই খাওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের জামাই আদরে পুষে রাখত। তাদের ভুয়ো আধার কার্ড থেকে শুরু করে ভোটার আইডি এমনকি রেশন কার্ড রাটারাটি তৈরি করে দিত, যেখানে একজন সাধারণ ভারতীয় নাগরিককে এই নথিপত্রের জন্য সরকার অফিসের দরজায় দরজায় ঘুরতে হতো। আজ সেই রাজনৈতিক দলগুলো প্রচণ্ড আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, কারণ তারাও জেনে গেছে যে গোয়েন্দা সংস্থাগুলোর সাহায্যে এই অনুপ্রবেশকারীদের যদি বের করে দেওয়া হয়, তবে তাদের সেই অবৈধ ভোট ব্যাংক বা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। যার জোর দশা দশকের পর দশক ধরে ক্ষমতার তারা সুখ ভোগ করছিল, মালায় মেরে খাচ্ছিল, সেটা আর তাদের হবে না। কেননা গোয়েন্দা সংস্থা তো আইবি, এনআইএ যাই হোক না কেন, সবাইকে পুরোপুরি অ্যালার্ট মোডে রেখে দেওয়া হয়েছে। রাজ্যের সরকারগুলোর উপর কঠোর নির্দেশ রয়েছে, তারা যেন তাদের ওখানে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে আর তাদের বায়োমেট্রিক ডেটাবেস তৈরি করে, যাতে কেউ ভারতের নিরাপত্তা ফাঁদ পাততে না পারে। এর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কূটনৈতিক আর কৌশলগত পর্যায়ে এমন একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে, যাকে ডিপ্লোম্যাটিক সার্জিক্যাল স্ট্রাইকও বললে বিন্দুমাত্র ভুল হবে না। কেননা দেখুন তো, আপনারা লক্ষ্য করে থাকবেন যে প্রধানমন্ত্রী মোদী যখনই আন্তর্জাতিক বিদেশি মঞ্চে কথা বলেন, তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর উদীয়মান নতুন ভারতের শক্তির অহংকার দেখা যায়। তিনি পর্দার আড়ালে কূটনৈতিক মাধ্যম দিয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বকে অত্যন্ত স্পষ্ট আর কঠোর আর কূটনৈতিক মিষ্টি কথায় না মুড়িয়ে সরাসরি বার্তা দিয়ে দিয়েছে, ভারতের বন্ধুত্ব বিশ্ব অমূল্য, কিন্তু এই বন্ধুত্ব কোনো অবস্থাতেই একতরফা হতে পারে না। বাংলাদেশ যদি এটি আশা করে যে ভারত তাকে আর্থিক প্যাকেজ দিয়ে গ্লোবাল ট্রেড করিডোর সরবরাহ করুক, ভারতের বন্দরগুলোতে প্রবেশাধিকারের দিক কিংবা তিস্তার জলবন্টনে বড় ভাইয়ের মতো নম্রতা দেখে আলোচনা করুক, তবে এর বিনিময়েও তাকে একটি অনেক বড় মূল্য চোকাতে হবে, আর সেই মূল্যটি হলো ভারতের নিরাপত্তার গ্যারান্টি। বাংলাদেশকে নিজের মাটিকে ভারত বিরোধী শক্তির ব্যবহারের জন্য দেওয়া যে কোনো মূল্যে বন্ধ করতেই হবে, তা সে উগ্রপন্থী ইসলামী সংগঠন হোক, যারা সীমান্তের ওপর থেকে মৌলবাদ বা রেডিকালাইজেশন ছড়ায়, কিংবা আমাদের উত্তর পূর্ব ভারতের অশান্তি আর বিচ্ছিন্নতাবাদ ছড়ানো চরমপন্থী দলে হোক না কেন। তারা যদি বাংলাদেশের মাটিকে 1 ইঞ্চি আশ্রয় পায়, সেখান থেকে ফান্ডিং বা ট্রেনিং পায়, তবে এই নতুন ভারত চুপ করে বসে তামাশা দেখবে না। তাছাড়া চীন যেভাবে আমাদের প্রতিবেশী অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশ, নিজের চেকবুক ডিপ্লোমেসির মাধ্যমে অনুপ্রবেশ করার আর ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করে না, তা নিয়ে ভারতের ঢাকাতে একটি পরিষ্কার রেড লাইন দেখিয়ে দিয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে, ভারতের কৌশলগত স্বার্থ আর চিকেন নেক শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার বিরুদ্ধে নেওয়া যে কোনো পদক্ষেপ বরদাস্তের বাইরে হবে। আর এটি কোনো অস্ত্র না তুলে লড়াই এমন এক কূটনৈতিক যুদ্ধ, যেখানে সামনের পক্ষকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই পুরো দক্ষিণ এশীয় অঞ্চলে আসল বসকে। ভারত পরিষ্কার করে দিয়েছে, আমাদের নিরাপত্তার সাথে খেলা করে, আমাদের পিঠে ছুরি মেরে আপনারা আমাদের সাথে
আমাদের সাথে ব্যবসা এবং মুনাফার টেবিলে সমকক্ষ হয়ে বসতে কখনোই পারবেন না। নেশন ফার্স্ট অর্থাৎ রাষ্ট্র সবার আগে একমাত্র এই মন্ত্রের উপর আজকের পররাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী সেমভাবে কাজ করছে। এই পুরো ঘটনার এই পুরো কঠোর সাহসী পদক্ষেপের মূল নির্যাস হলো এটাই, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন সম্পূর্ণ এক নতুন অধ্যায়ে, এক নতুন যুগে প্রবেশ করেছে। এই যুগ হলো সমতার, এই যুগ হলো জবাবদিহিতার এবং সবচেয়ে বড় কথা এই যুগ হলো ভারতের আত্মসম্মান আর সার্বভৌমত্বের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের এই সমস্ত সিদ্ধান্তের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়েছে তারা দেশে বড় কঠোর আর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র ভয় পায় না। আর সেই সিদ্ধান্তগুলো যতই কঠোর হোক না কেন, তা নিয়ে দেশের ভেতরে যতই রাজনীতি বাকযুদ্ধ চলুক বা আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকারের নামে যতই প্রোপাগান্ডা চালানো হোক না কেন, এই সরকার তাতেই কিছু যায় আসে না। তাদের কাছে শুধুমাত্র এই মহান দেশের সুরক্ষা আর এই দেশের অখণ্ডতা আর এখানকার সংস্কৃতি রক্ষা আর এই দেশের মূল বাসিন্দাদের অগ্রাধিকারই সর্বাগ্রে। আজকের এই বিশেষ বিস্তারিত আর সাবলীল বিশ্লেষণ আমার সাথে এই পর্যন্ত। আপনারা নিজেরা সচেতন আর দেশপ্রেমিক নাগরিক হন। আপনাদের কি মনে হয় যে আগের সরকারগুলো দশকের পর দশক আগে এই কঠোরতা অবলম্বন করা উচিত ছিল, যাতে আজকের দেশকে এই দিনটি দেখতে না হতো? আপনার নিরপেক্ষ মতামত, আপনাদের ক্ষোভ এবং আপনাদের চিন্তাভাবনা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, কারণ আপনার কণ্ঠস্বর, আপনাদের মতামত গণতান্ত্রিক দেশের আসল শক্তি। আমি এখানে আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।